থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি স্কুলে গোলাগুলিতে অস্ত্রধারী সহ নিহত 7, নির্বিচারে গুলি চালায় 14 বছর বয়সী এক শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির সুযোগ সীমিত করলেন ট্রাম্প। আগের উদ্যোগ খারিজের কয়েক সপ্তাহ পর আবারও নির্বাহী আদেশ। বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকার অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করল পাকিস্তান। সম্পৃক্ততার ইঙ্গিতকে ভিত্তিহীন বলছে ইসলামাবাদ। যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আঞ্চলিক যুদ্ধ সামরিক উত্তেজনার মধ্যে জেদ্দার নতুন উদ্যোগ। সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুথিদের হামলায় নিহত 58। অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর দুপক্ষের সবচেয়ে বড় সংঘাত। এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মেটাকে $942 মিলিয়ন জরিমানা। রায় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালতের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারা দিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি অঙ্কনাইন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি স্কুলে গোলাগুলিতে অস্ত্রধারী সহ অন্তত 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 15 জন। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার সকালে নন্থাবরীর দেবসিরিন স্কুলে এই বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে 9ম শ্রেণীর 14 বছর বয়সী এক শিক্ষার্থী এক ক্লাস থেকে আরেক ক্লাসে ঘুরে ঘুরে নির্বিচারে গুলি চালাতে থাকে। গুলি শুরুর পর প্রাণ বাঁচাতে সবাই দিক বিদিক ছুটতে শুরু করে। পরে নিজের গুলিতেই আত্মহত্যা করে অস্ত্রধারী। ঘটনার পর দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ। আশপাশের 2টি স্কুলও বন্ধ ঘোষণা করা হয়। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। যুক্তরাষ্ট্রে আবারও জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির সুযোগ সীমিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহ আগে দেশটির সর্বোচ্চ আদালত ট্রাম্পের আগের উদ্যোগ খারিজ করে দিয়েছিল। এরপর বৃহস্পতিবার আবারও নির্বাহী আদেশ দেন ট্রাম্প। আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এমন ব্যক্তিদের জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না বলেও উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে যেসব শিশু জন্ম নেবে তারা সবাই জন্মসূত্রে মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। মার্কিন প্রশাসনের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই সাংবিধানিক ধারার সুযোগ নিতে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দম্পতিদের যুক্তরাষ্ট্রে আগমনের হার অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ভূমিকা থাকার অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, বাংলাদেশে আইএসআইয়ের সম্পৃক্ততার কোনো ইঙ্গিতই ভিত্তিহীন। তিনি দাবি করেন, আইএসআইকে ঘিরে ভারতের ভীতি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে দাবি করে আন্দ্রাবি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না ইসলামাবাদ। বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দেশটির অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি সমর্থন অব্যাহত রাখার কথাও পুনর্ব্যক্ত করেন এই পাকিস্তানি কূটনীতিক। কৃষি মৌসুমে স্থানীয় কৃষকদের শ্রমিক সংকট কাটাতে বাংলাদেশ থেকে কৃষি ভিসায় শ্রমিক নিচ্ছে ওমান। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ওমান অবজারভার জানিয়েছে, ওমানের কৃষকদের জন্য সব মিলিয়ে 5000 বাংলাদেশি শ্রমিক নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী 9 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত অ্যাসোসিয়েশনের আল মুর্তাফার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন দেশটির কৃষি অ্যাসোসিয়েশনের নিবন্ধিত কৃষকরা। এজন্য বার্ষিক ফি পরিশোধের প্রমাণপত্র ও কৃষি হোল্ডিংয়ের সার্টিফিকেট দেখাতে হবে। পাশাপাশি সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ অনুমোদনপত্র এবং অন্যান্য কাগজপত্র। তবে আবেদনে কোনো ধরনের অসঙ্গতি থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা, হরমুজ প্রণালীর অনিশ্চয়তা আর লোহিত সাগরের নিরাপত্তা সংকটের মধ্যেই সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সফরে রয়েছেন সেনাপ্রধান আসিম মনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও। অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা সমন্বয় এবং আঞ্চলিক নিরাপত্তা, এই 3 ইস্যুই থাকছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রিয়াদ সফরের কূটনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত অঙ্কুর মণ্ডলের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে এই 3 দিনের সফরে সৌদি আরব রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার সঙ্গে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পাবে। বিশ্লেষকদের ধারণা, এই সফরের প্রধান লক্ষ্য অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা। আর্থিক সংকটে থাকা পাকিস্তান সৌদির থেকে নতুন অর্থায়ন, স্থগিত তেল সরবরাহ সুবিধা এবং বিনিয়োগ বাড়ানোর প্রত্যাশা করছে।
একই সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের সুযোগ রয়েছে ইসলামাবাদের। সাম্প্রতিক সময়ে সৌদি নেতৃত্বাধীন নৌ নিরাপত্তা জোটে যোগ দিয়েছে পাকিস্তান। এর আগে দুই দেশ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও সই করেছে। ফলে সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং যৌথ সমন্বয় সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা এবং ইয়েমেনের হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমন বাস্তবতায় সৌদির ঘনিষ্ঠ মিত্র হওয়ার পাশাপাশি তেহরানের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাও পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে রিয়াদ সফর শুধু অর্থনৈতিক সহযোগিতার নয়, বরং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনীতিতে পাকিস্তানের অবস্থান আরও স্পষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হলে সেই ভারসাম্য ধরে রাখা ইসলামাবাদের জন্য সহজ হবে না। অর্থনীতি, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা, এই তিন অগ্রাধিকারকে সামনে রেখে রিয়াদ সফরে পাকিস্তান কতটা কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য পায় সেদিকেই নজর এখন আন্তর্জাতিক মহলের। অঙ্কুর মণ্ডল, RTV। জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও নিরাপত্তা সংকটের মধ্যেই তিন দেশের শীর্ষ নেতার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। আঞ্চলিক একাধিক সূত্রের বরাতে এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে বার্তা সংস্থা AFPর খবরে বলা হয়েছে, আঞ্চলিক যুদ্ধ, সংঘাত ও সামরিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে জেদ্দায় এই চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। সৌদি সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র পরিচয় গোপন রাখার শর্তে নিশ্চিত করেছে শুক্রবারই চুক্তিটি সই হবে। গত কয়েক মাস ধরে এই তিন দেশের মধ্যে সম্ভাব্য একটি কৌশলগত জোট গঠনের বিষয়ে নানা জল্পনা কল্পনা চলছিল। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58 জনে। অন্যদিকে সৌদির দক্ষিণাঞ্চলেও পৃথক হামলা চালিয়ে 11 জনকে আহত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AP। তবে এসব হামলায় নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হুথিদের। বৃহস্পতিবার মধ্য ইয়েমেনের মারিব প্রদেশের আল রুওয়াইক এলাকায় একটি সামরিক ঘাঁটি এবং সৌদি সীমান্তের কাছে হাদ্রামাউথ প্রদেশের আল আবর ও আল ওয়াদিয়া এলাকার কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার বিষয়টি স্বীকার করে বিবৃতি দিয়েছে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। 2022 সালের এপ্রিলে শুরু হওয়া অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর দুপক্ষের মধ্যে এটি সবচেয়ে বড় সংঘাত। ইরানকে সমর্থন জানিয়ে সৌদিতে হামলা চালিয়ে নতুন করে আলোচনায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। যদিও তাদের আন্দোলনের এই ইতিহাস একদম নতুন নয়। গত এক দশক ধরে আন্তর্জাতিক চাপ ও সৌদি জোটের হামলা সামলে এখন ইয়েমেনের সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য বিদ্রোহী দল হুথিরা। গোষ্ঠীটির উত্থান ও টিকে থাকার লড়াই নিয়ে বিস্তারিত থাকছে আব্দুল মালিকের রিপোর্টে। হুথি মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থনপুষ্ট এক দুর্বার গোষ্ঠী। 90-এর দশকে উত্তর ইয়েমেনের শিয়া জাইদি সম্প্রদায়ের অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন দিয়ে শুরু হয় হুথিদের আত্মপ্রকাশ। 2004 সালে তাদের প্রতিষ্ঠাতা প্রধান হুসাইন বদরুদ্দিন আল হুথি নিহত হলেও শক্তিশালী হওয়া থামেনি গোষ্ঠীটি। 2014 সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইয়েমেনের সংঘাত। দ্রুতই রাজধানী সানা সহ দেশের বড় অংশের দখল নেয় হুতি বিদ্রোহীরা। তাদের ঠেকাতে 2015 সালে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট, যাতে যুক্ত হয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর সহ মোট 9টি দেশ। উদ্দেশ্য ছিল ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে ক্ষমতায় পুনর্বহাল রাখা। তবে প্রায় এক দশক পেরিয়ে গেলেও হুতিদের পুরোপুরি পরাস্ত করতে পারেনি এই জোট। দীর্ঘ এই যুদ্ধে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের দেশে পরিণত হয়েছে ইয়েমেন। জাতিসংঘের হিসেবে 2015 থেকে 22 সাল পর্যন্ত এই সংঘাতে প্রাণ হারিয়েছেন 3.5 লাখেরও বেশি মানুষ। তবে যুদ্ধে নয়, বরং প্রায় 60% মানুষেরই মৃত্যু হয়েছে খাদ্য সংকট ও চিকিৎসা সেবার অভাবে। এখনও প্রায় 2.16 লাখ ইয়েমেনি বিভিন্ন মানবিক সহায়তার উপর নির্ভরশীল। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর কিছুটা দমে যায় সংঘাত। তবে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা করে হুথিরা। সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে আবারও সংঘাতে জড়িয়েছে হুথি। এবছরের জুলাই থেকে সৌদির কমপক্ষে 8টি তেলবাহী জাহাজে আক্রমণ চালায় সশস্ত্র গোষ্ঠীটি। এমন অবস্থায় লোহিত সাগরে বাবেল মানদ্বীপ প্রণালী নিরাপদ করতে বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে জোট গঠন করে সৌদি।
এদিকে সৌদি ছাড়াও গত কয়েক সপ্তাহে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘাত নতুন করে বেড়েছে। গোষ্ঠীটির অভিযোগ, সৌদির প্রত্যক্ষ মদদেই তাদের সাথে এই সংঘাতে জড়াচ্ছে দেশটির সরকারি বাহিনী। বিশ্লেষকদের আশঙ্কা, 2022 সালের যুদ্ধবিরতির পর সাম্প্রতিক এই উত্তেজনা ইয়েমেনকে ঠেলে দিতে পারে সবচেয়ে বড় সামরিক অস্থিরতার দিকে। আব্দুল মালেক, RTV। ভারতের কাছে 114টি রাফায়েল যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে ফ্রান্স। প্রায় 3,25,000 কোটি টাকার এই চুক্তিতে 94টি যুদ্ধ বিমান ভারতেই তৈরির প্রস্তাব রাখা হয়েছে। ফরাসি প্রতিষ্ঠান দাসল্ট এভিয়েশন স্থানীয় অংশীদারদের সঙ্গে মিলে এসব বিমান উৎপাদন করবে। প্রস্তাবের শুরুতে 40% এবং পরে 60% পর্যন্ত দেশীয় উপাদান ব্যবহারের কথা বলা হয়েছে। এতে ভারতের মেড ইন ইন্ডিয়া উদ্যোগ ও প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ভারত বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য 62টি রাফায়েল কিনেছে। নতুন 114টি যুক্ত হলে দেশটির হাতে থাকা রাফায়েলের সংখ্যা 176-এ পৌঁছাবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমান বাহিনী এখন প্রস্তাবটি পর্যালোচনা করছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে $942 মিলিয়ন জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। আদালতের মতে, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো মেটার প্ল্যাটফর্ম শিশুদের ক্ষতিকর কন্টেন্ট ও যৌন শোষণের ঝুঁকি থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। রায়ে বলা হয়েছে, এ ধরনের ব্যর্থতা শুধু অনলাইনেই নয়, পরিবার ও সমাজেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই ক্ষতিগ্রস্ত শিশুদের চিকিৎসা ও মানসিক সহায়তার জন্য বিশেষ তহবিল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালুর নির্দেশও দিয়েছে আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।